শুভেচ্ছা, শুভ দুপুর, শুভ সময়। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের বিশেষ বই প্রকাশনা উৎসবে সরাসরি চ্যানেল স্টুডিও থেকে। প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন, তার নামটি তার পরিচয়ের জন্য যথেষ্ট। সুপ্রিয় দর্শক, তার লেখা অসংখ্য ছোট গল্প, ভ্রমণ কাহিনী এবং মুক্তিযুদ্ধভিত্তিক ইতিহাস আমরা সকলেই পড়েছি কম বেশি। আগামীকাল তার জন্মদিন এবং সেই জন্মদিনকে ঘিরে আমরা আমাদের আজকের এই প্রকাশনা উৎসব রেখেছি সুপ্রিয় দর্শক। এবং এবারের তার যে বইটি আমরা উন্মোচন করতে যাচ্ছি, সেই বইটি 5টি মুক্তিযুদ্ধভিত্তিক গল্পকে অনুবাদ করা হয়েছে, যাতে আমাদের বাইরে যারা পাঠক রয়েছেন তারাও যাতে আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে অবগত হতে পারেন এই গল্পগুলোর মধ্য দিয়ে। আমি আজকের আয়োজনের শুরুতেই মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই স্বাগত বক্তব্যে শিশু সাহিত্যিক জনাব আমিরুল ইসলামকে। আমাদের উপস্থাপক শাফি খুব সংক্ষেপে শুরু করেছে। তা মঞ্চের হেড টেবিলে যারা বসে আছেন, যেমন কেকা ফেরদৌসী, রাবেয়া খাতুনের জ্যেষ্ঠ কন্যা, মুকিন মজুমদার বাবু, বহু পরিচয়ে পরিচিত তিনি, এখন প্রকৃতি নিয়ে কাজ করছেন এবং অগ্রগণ্য সেই কাজের। তিনি হচ্ছেন তার জ্যেষ্ঠ জামাতা রাবেয়া খাতুনের, মানে কেকাপার সহধর্মী। আছেন মাঝারুল ইসলাম, অন্য প্রকাশের স্বত্বাধিকারী, বইটির প্রকাশক। আর আছে মোজাফফর, দেখতে শুনতে খুব ছোটোখাটো, কিন্তু ও হচ্ছে পরিচালক, বাংলা একাডেমির অনুবাদ শাখার প্রধান, এবং ওর অনেক গল্প বিভিন্ন বিখ্যাত জার্নালে ছাপা হয়েছে। এবং ও চেষ্টা করে রাবেয়া খাতুনের একটি গল্প একটা ইংরেজি জার্নালে ছেপেছিল। আর গত বছর রাবেয়া খাতুনের মেঘের পরে মেঘ উপন্যাসটির অনুবাদ যে বেরিয়েছিল বাংলা একাডেমি থেকে, এটারও মূল কারিগর ছিল মোজাফফর। মোজাফফরের পাশে আছে ইরাজ আহমেদ, কবি, নাট্যকার, কথাসাহিত্যিক, সাংবাদিক, অনেক পরিচয়। এবং এখন আজকের দিনে তার নতুন পরিচয় হচ্ছে অনুবাদক, বাংলা থেকে ইংরেজি। আজকের যে বইটি আমরা প্রকাশনা উৎসব করতে যাচ্ছি, নট মোড়ক উন্মোচন, রাবেয়া খাতুনের বই আসলে একটা মোড়ক উন্মোচন, ওই কাগজ ছিঁড়ে টিড়ে এটা মানায় না। তো বইটি নিয়ে কথা হবে। তা আমরা যেটা চেষ্টা করছি যে রাবেয়া খাতুন তো 5000-এর উপরে ছোট গল্প লিখেছেন, উপন্যাস লিখেছেন 100-র উপরে। উপন্যাস আবার বহু বিচিত্র। তার দীর্ঘ জীবন, প্রায় 60 বছর ধরে তিনি লিখেছেন ক্লান্তিহীনভাবে, যে কারণে কখনো পুরনো ঢাকার কাহিনী তার উপন্যাসে, কখনো মানে পেশাজীবীদের নিয়ে উপন্যাস, তাঁতিদের নিয়ে লেখা, মুক্তিযুদ্ধ নিয়ে লেখা, সাধারণ পারিবারিক জীবন নিয়ে, কিংবা প্রেমের উপন্যাস, বহু বিচিত্র লেখা আসলে, বিদেশি পটভূমিতে লেখা উপন্যাস। এবং ওনার আরেকটা বড় পরিচয় হচ্ছে যে উনি একজন বাংলাদেশের অগ্রগণ্য ভ্রমণ সাহিত্য তৈরি করেছেন। উনি লিখে লিখে ভ্রমণের বই, প্রায় 40টা বই আছে, বিভিন্ন দেশে গিয়েছেন, বিভিন্ন শহরে গিয়েছেন, এসে ওটা লিখেছেন উনি খুব নিষ্ঠার সঙ্গে। এই সাফল্যটা আমরা ঠিক রাবেয়া খাতুন কথাসাহিত্যিক বলে ভ্রমণ সাহিত্যিক জিনিসটা চাপা পড়ে যাচ্ছে। ছোটদের লেখাও তার খুব অসাধারণ। সুমন ও মিঠুর গল্প আরেকটি বই, যেটা এবছর আগামীকাল লঞ্চিং হবে, সেটাও অনুবাদ হয়েছে। এবং ছোট্ট একটা বাচ্চাদের বই শিশু একাডেমি থেকে বেরিয়েছিল, এবং চমৎকার বইটা, হাশেম খানের আঁকা ছিল ছবি। খালাম্মা, আমি তাকে খালাম্মা ডাকতাম। একটু ব্যক্তিগত প্রসঙ্গে বলি, একদিন বললাম যে সুমন ও মিঠুর গল্প তো আপনার একটা অসাধারণ লেখা। কয় হ্যাঁ, জোবেদা আপা লিখিয়েছিল বইটা এই 80 দশকের শুরুতে। জোবেদা আপা মানে জোবেদা খানম, শিশু একাডেমির পরিচালক। এবং এই বইটি লিখে যে টাকাটি পেয়েছিলাম রয়্যালটি, কেকার বিয়েতে সেটা খুব সাহায্য করেছিল আমাকে। এই জন্য এটা আমার কাছে একটা আলাদা ব্যাপার এই বইটি। মানে তার জ্যেষ্ঠ কন্যার বিবাহে একটি বইয়ের রয়্যালটি কাজে দিয়েছিল। খালাম্মা ওটা মনে রেখেছিলেন, আমাদেরকে বলেছিলেন। আগামীকাল খালাম্মার জন্মদিন, 3 জানুয়ারি তার মৃত্যুদিন, খুব কাছাকাছি। সাগর ভাই ব্যাংককে রয়েছেন এই মুহূর্তে, তিনি নেই। তিনি থাকলেও হয়তো আসতেন না, কারণ তার মাকে নিয়ে কোনো কিছু করায় তার মন ছায়া দেয় না। সে ওখান থেকে পালিয়ে যেতে চায়, বলে না এটা আমার ভাল লাগে না, তোমরা আমার কথা বলবা না, ভাল লাগে না।
আবার আজকাল কেউ কিছু বেশি জিজ্ঞেস করলে খালাম্মা সম্পর্কে কয় আমি কিছু জানি না, আমিরুল জানে, ওর সঙ্গে আলাপ করে নাও। এই বইটা যখন সাগর ভাইয়ের কাছে আমি পাঠাবো, সাগর ভাই বইটা ছুঁয়েও দেখতে চাইবে না, কারণ সে প্রত্যেকবার বই নিয়ে প্রথম চমকটা তার মাকে দিত, কিন্তু আজ সে বইটা নিয়ে কোথায় যাবে, কাকে দেখাবে, কার কাছে যাবে, যার জন্য বইটা ওভাবে ফেলেই রাখে। তারপরও আমরা রাবেয়া খাতুন ফাউন্ডেশন থেকে কিছু তো কাজ করবই, সেই কাজগুলোর মধ্যে এই ধরনের অনুবাদ চিন্তা করছি আমরা যে খালাম্মার মিনিমাম 50টা বই যদি অনুবাদ করে যেতে পারি তবে এটা একটা বড় কাজ হবে। বাংলা একাডেমির সঙ্গে নিয়ে কথা হয়েছে আমাদের, শিশু একাডেমিও তার একটা বই অনুবাদ করছে সেটাও, এবং তার বই বাচ্চাদের বইগুলো কমিক্স হতে পারে কি করে সেটাও একটা প্রক্রিয়াধীন আছেন। আমি অনেক বেশি কথা বলে ফেললাম, আসলে রাবেয়া খাতুনকে নিয়ে বলার শেষ নেই, অনেক কথা, অনেক স্মৃতি। আগামীকাল শুধু রাবেয়া খাতুন নয়, সৈয়দ শামসুল হকেরও জন্মদিন, দুই বিখ্যাত লোকের একই দিন জন্মদিন। আমার মনে পড়ে যে ওয়েস্টিনে আমরা প্রচুর পার্টি করেছিলাম এই দুইজনকে নিয়ে, দুটো কেক কেটে আনন্দ করা, হইচই করা, সেই সব এখন স্মৃতি হয়ে গেছে। রাবেয়া খাতুন ওই সব জন্মদিনের বাগাড়ম্বর পছন্দ করতেন না, কিন্তু আমাদের কারণে চাপে পড়ে উনি ওই ধরনের 5 স্টার হোটেলে গিয়ে কেক কাটা পছন্দ না করলেও আমাদের স্বার্থে মেনে নিতেন। সেসব মধুর স্মৃতি। খালাম্মার জন্মদিন কালকে, খালাম্মাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমাদের আলোচকরা আরও কথা বলবেন, রাবেয়া খাতুনের ব্যক্তিগত কথাও আমরা শুনব মুকিন মজুমদার বাবুর কাছ থেকে, কেকা ফেরদৌসির কাছ থেকে, আর মাজার ভাই আরও অনেক অনুবাদ বই করবেন, সেই প্রজেক্ট সম্পর্কে একটু বলবেন, আর ইরাজ জানাবে তার অনুবাদ কর্মের যে অভিজ্ঞতা সেইটা। সবাইকে ধন্যবাদ। আন্তরিক ধন্যবাদ জনাব আমিরুল ইসলাম। এবার আমি কিছু বলবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাবো শ্রদ্ধেয় কেকা ফেরদৌসিকে। আজকের এই দিনে তার রাবেয়া খাতুনের জ্যেষ্ঠ কন্যা, রন্ধন বিশেষজ্ঞ কেকা ফেরদৌসি। আসলে আমার তো কালকে জন্মদিন, তা আজকে যে বইটা আজকে মানে আমরা কি বলবো, আমিরুল যেটা বলো মোরগ উন্মোচন না, বইটা আজকে আমরা আর কি প্রকাশ হচ্ছে সবাইকে দেখানোর জন্য এখানে বসেছি সবাই। আর ইরাজ আহমেদ যে এই বইটা আসলে অনুবাদ করেছে তাকে আমি আমাদের পরিবারের সবার পক্ষ থেকে প্রথমে একটু ধন্যবাদ জানাচ্ছি, যে ও আমার মার লেখা অনেক ছোট গল্প আছে, এবং আমিরুল একটু আগে বলে গেল আম্মা প্রায় 500-র উপরেও ছোট গল্প লিখেছেন। তো সেই ছোট গল্পের একটা বই আছে, যেই বইটার মধ্যে আসলে 10টা ছোট গল্প ছিল, তার থেকে ইরাজ আহমেদ 5টা ছোট গল্প অনুবাদ করে এই বইটা বের করেছে। বইটা একটু পরে আপনাদের মানে আমরা সবাই হাতে নিয়ে দেখাবো। আমার কাছে ভালো লেগেছে যে এখন আসলে সবাই মানে বাংলা পড়ে না, এই কথা বলবো না, সব স্কুলে ইংরেজির পাশাপাশি বাংলাও শেখানো হয়। তারপরে আমার মনে হয় যে আমার লেখা যেগুলো আছে তার মধ্যে যদি বেশিরভাগ লেখাই যদি ইংরেজিতে অনুবাদ করা হয় তাহলে কি হবে, মানে বাংলাদেশের মানুষরা যারা দেশে বিদেশে আছে, বিশেষ করে এই প্রজন্মের ছেলে মেয়েদের কথা বলছি, তারা আমার মার বইগুলো পড়ে তার সম্পর্কে জানতে পারবে। যার জন্য আজকে এখানে এসে আমার এই জন্য ভালো লাগছে যে এখানে 5টা মুক্তিযুদ্ধের গল্প, এটা হলো বিজয়ের মাস, সেই 5টা মুক্তিযুদ্ধের গল্প ট্রান্সলেশন করা হয়েছে। আমার মনে হয় এখনকার মানুষ আর বিশেষ করে এই প্রজন্মের ছেলেমেয়েরা যারা আছে তাদের জন্য এটা একটা উপহার সামগ্রীর মতো হবে, এবং এই বিজয়ের মাসে মুক্তিযুদ্ধ সম্পর্কে তাদের যে আগ্রহ থাকে, জানার যে আগ্রহ থাকে, এই বইটা যদি আমরা এই প্রজন্মের ছেলে মেয়েদের হাতে পৌঁছে দিতে পারি তাহলে তারা মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক কিছু জানবে। আর সেই সাথে আমার মা তো আসলে এই জানুয়ারিতে মা চলে গেছেন, সেটা হলো 4 বছর হবে, তা আম্মার সম্পর্কেও তারা জানতে পারবে। যার জন্য বইটা দেখে আমার ভালো লেগেছে। আর আমাকে বলতে বলা হয়েছে আমার ব্যক্তিগত কিছু কথা। আসলে আজকেই যে বইটার প্রকাশন উৎসব, এসব ব্যক্তিগত কথা কি বলবো, আমি ছোটোবেলা থেকে দেখেছি যে আম্মা আমাদের সকালবেলা নাস্তা খাইয়ে স্কুলে পাঠাতেন, তারপরে নিজে নাস্তা করে লিখতে বসতেন, আর তার ফাঁকে আমাদের দুপুরের খাবারও রান্না করতেন।
তারপর 2টার দিকে উঠে গোসল করে নিজে খাওয়া দাওয়া করতেন, আমরা স্কুল থেকে আসলে আমাদের খাওয়া দাওয়া দিতেন। তা আম্মা কিন্তু সারা জীবনই সংসারের কাজ করে তারপরে লেখালেখি করেছেন। আমিরুল বলে গেলেন যে আমার আম্মার অগণিত লেখা, সে মুক্তিযুদ্ধের উপরে এই যে এতগুলো লেখা লিখেছেন, তার উপন্যাস অনেকগুলো, তার ভ্রমণ কাহিনী অনেকগুলো। আম্মা আসলে যে অল্প অল্প সময় দিয়ে, আম্মা যখন চলে গেলেন তখন আমরা ভাই বোনরা সবাই বুঝতে পারলাম যে আম্মা সারা জীবন কত কাজ করে গেছেন। তবে আমি একটা কথাই মনে করি এবং সবসময় বলি যে আমাদের একটা মানে এটা খারাপ অভ্যাসই বলবো যে মৃত্যুর পরে মানুষকে বড় করে স্বীকৃতি দেওয়া, এটা আসলে আমার পার্সোনালভাবে আমি নিজে পছন্দ করি না। তবে এটা ঠিক যে বিখ্যাত লোক যারা, তারা আসলে মৃত্যুর পরও মানুষের কাছে জীবিত থাকে। তা আমার মাকে আমি কি বলবো, অবশ্যই বলবো যে উনি একজন বিখ্যাত মানুষ ছিলেন, যার জন্য তাকে স্মরণ করে বইটা যে অনুবাদ করা হয়েছে সেটা দেখে আমার খুব ভালো লেগেছে। আমি আবার ইরাজ আহমেদকে আমাদের পরিবারের সবার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই বইটা ইংরেজিতে ট্রান্সলেশন করার জন্যে। ধন্যবাদ সবাইকে। আন্তরিক ধন্যবাদ কেকে ফেরদৌসী আপনাকে। এবারে বিনীতভাবে কিছু বলবার জন্য অনুরোধ করব জনাব রেজানুর রহমানকে, সম্পাদক আনন্দ আলো। প্রথমেই আমি একটু ধন্যবাদ দিতে চাই মাজারুল ইসলাম অন্নপ্রকাশ এবং আমাদের বন্ধু ইরাজকে। আমার মেয়ে বাইরে পড়াশোনা করে, ওর কাছে আমার বই ওর হাতে দিলে ও একটু ইতস্তত করে, তার কারণ তাকে পড়িয়েছি ইংরেজিতে। তা আমার কাছে আজকে এই বইটা দেখে মনে হলো যে এরকম উদ্যোগগুলো যদি আমরা একটু একটু করে নিতে পারি, তাহলে আমাদের বাংলা ভাষা যে বইগুলো জনপ্রিয় সাহিত্যিক, কথা সাহিত্যিক, কবি যাদের বইগুলো আমরা প্রকাশ করি, আমাদের তরুণ প্রজন্ম বিশেষ করে আমাদের ছেলেমেয়েদের হাতে অন্যরকমভাবে এটা পৌঁছার একটা সুবিধা আছে। বইটি হাতে নিয়ে দেখবার পরে খালাম্মার কথা খুব মনে পড়ছে। তার কারণ আমি আমিরুলের কথা সূত্র ধরেই বলি, আমাদের মা, আমরা খালাম্মা যখন বলতাম এবং উনি এত আদর করে আমাদের সাথে কথা বলতেন, কখনো কখনো আমার নিজের কাছে মনে হয়েছে আমার মা, আমার আপন মাও এত আদর করে কথা বলতেন না। একজন কথা সাহিত্যিক, তার সাথে আমাদের সম্পর্ক এবং তার পাশাপাশি থাকবার যে সুযোগটা হয়েছে, সেই জায়গা থেকে আজকে এই বইটি প্রকাশ করবার জন্যে আবারও অন্নপ্রকাশ এবং ইরাজকে ধন্যবাদ জানাই। আমি এখন ছোট্ট করে শেষ করব। আমি এই ধরনের অনুষ্ঠানে প্রায় একটা কথা বলবার চেষ্টা করি, আমি কেকা আপার সাথে একেবারে একমত। এর আগেও আমরা দুজনেই এই কথা বলেছিলাম আরেকটি অনুষ্ঠানে। যারা অনুষ্ঠান দেখছেন, যারা নীতি নির্ধারক, তাদের কাছে একটা বিনীত অনুরোধ করব, আমাদের বিখ্যাত মানুষজনরা, তাদেরকে যেন আমরা জীবদ্দশায় সম্মান দিতে চেষ্টা করি। তার কারণ যে মানুষটি জীবদ্দশায় সম্মানটা পান, তার মুখের যে হাসিটি, সেই হাসিটি বোধ করি অন্য রকমের। এবং তিনি চলে যাওয়ার পরে তাকে নিয়ে যখন আমরা অনেক কথা বলি, পুতলা দেওয়ার চেষ্টা করি বা পুরস্কার দেওয়ার চেষ্টা করি, ওই মানুষটার মুখের হাসিটা তো দেখি না, তার সেই সাফল্য গাথাটা তো দেখি না। তো সেইটা আমরা যেন জীবদ্দশায় করবার চেষ্টা করি। আরেকটি অনুরোধ রাখবার চেষ্টা করি, যা আমাদের পাঠ্যপুস্তকে, আমাদের শিক্ষাক্রমে, আমাদের বাচ্চাদের বইয়ে কে কিভাবে নেবেন আমি জানি না, মহান মুক্তিযুদ্ধের যে বিজয় গাথা, সেই বিজয় গাথাকে একটু যেন আড়াল করবার চেষ্টা করা হচ্ছে। রাবেয়া খাতুনের অসংখ্য মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প আছে, ছোট গল্প আছে। আমি দাবি করব পাঠ্যপুস্তকে, বিশেষ করে স্কুলের পাঠ্যপুস্তকে রাবেয়া খাতুনের গল্প সন্নিবেশিত করা হোক, যুক্ত করা হোক। শুধু রাবেয়া খাতুন না, সৈয়দ শামসুল হক এবং যারা যারা আমাদের বিখ্যাত মাথার উপরে ছাদ, তাদের বইগুলো, তাদের গল্পগুলো আমাদের বাচ্চাদের পড়বার জন্যে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হোক। আগামীকাল রাবেয়া খাতুনের জন্মদিন এবং একই সাথে পরের মাসেই মৃত্যুদিন। যারা অনুষ্ঠান দেখছেন তাদের অনুরোধ করি, আমাদের প্রিয় কথা সাহিত্যিক এবং প্রিয় সাহিত্যিক সংস্কৃতিকর্মী যারা আছে, আসুন না আমরা আগে নিজেদের দেশটাকে, নিজেদের মানুষকে ভালোবাসবার চেষ্টা করি। এই অনুষ্ঠানটি যারা দেখছেন তাদের কাছে আরেকটি অনুরোধ, এই সময় একটা দুঃসময় অতিক্রম করে আমরা একটি সুসময়ে যাবার চেষ্টা করছি, কিন্তু সেই জায়গায় যদি আমার শেকড়, আমার মহান মুক্তিযুদ্ধ, সেটাকে যদি আমরা ভুলে যাই,
আমরা মনে হয় ইতিহাসকে ভুলে যাওয়ার চেষ্টা করব, ইতিহাস কখনো ক্ষমা করবে না। আবার অন্যপ্রকাশ এবং ইরাজ আহমেদ দুজনকেই এবং বিশেষ করে মাঝহারকে অনেক ধন্যবাদ জানাই। তরুণদের এরকমভাবে উদীয়মান তরুণ যারা ভালো লেখে, ইরাজকে অনুরোধ করব বা ইরাজের বন্ধুরা যারা আছেন যারা অনুবাদ করেন, তারা যেন তরুণদের বইও বাংলায় থেকে ইংরেজিতে অনুবাদ করবার চেষ্টা করেন, এবং এতে আমাদের তরুণদেরও ফোকাস করবার একটা সুযোগ তৈরি হবে। শুভকামনা থাকলো, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ। আন্তরিক ধন্যবাদ রেজানুর রহমান। এবারে আমি পোডিয়ামে আমন্ত্রণ জানাতে চাই জনাব আব্দুল্লাহ নাসেরকে, যিনি এই বইটির প্রকাশনার পেছনে সহযোগিতা করেছেন। তার কাছ থেকে আমরা সংক্ষিপ্তভাবে কিছু শুনতে চাই। আব্দুল্লাহ নাসের। ধন্যবাদ। আমি আসলে কথা বলতে অভ্যস্ত নই, আড়ালটাই আমার খুব প্রিয়। আমি বইটার প্রকাশনার সঙ্গে যুক্ত থাকতে পেরেছি, সেই জন্য আমি নিজেকে ধন্য মনে করি, এবং বারবারই আমাদের প্রিয় রাবেয়া আপা, আমাদের রাবেয়া খাতুন নন্দিত কথা সাহিত্যিক, তার কথা মনে হয়, নানা স্মৃতি তাকে নিয়ে। কিন্তু এখানে আমি দীর্ঘ করব না। আমি ধন্যবাদ জানাতে চাই অনুবাদক ইরাজ আহমেদকে। চমৎকার, আমি যেটুকু বুঝি, খুব বেশি বুঝি না, চমৎকার অনুবাদ করেছেন, সাবুল আলী অনুবাদ করেছেন। যারা ইংরেজি অনুবাদ পড়তে চান তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ বলেই আমি এটাকে মনে করি। কালকে রাবেয়া আপার জন্মদিন, তাকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি। ধন্যবাদ সবাইকে। আন্তরিক ধন্যবাদ জনাব আব্দুল্লাহ নাসের। এবারে আমরা যিনি অনুবাদ করেছেন তার কাছ থেকে শুনতে চাইব কিছু কথা। এই বইটি যিনি অনুবাদ করেছেন ইরাজ আহমেদ, তিনি আমাদের সঙ্গে রয়েছেন হেড টেবিলে। তিনি একজন কবি, একজন লেখক, একজন সাংবাদিক। তার কাছ থেকে শুনব। ধন্যবাদ। এটা একটু উঁচু করতে হবে বোধহয়। শোনা যাচ্ছে? ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। কালকে মানে শ্রদ্ধেয় কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের জন্মদিন। আমি ওনার স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করে আমার কথা শুরু করছি। কথা খুব অল্প, আমি আসলে ভালো কথা বলতে পারি না, কিছু কিছু লিখতে পারি। এই বইটি ইংরেজি করার প্রস্তাবটা আমার কাছে এসেছিল আমিরুল ইসলামের কাছ থেকে, শিশু সাহিত্যিক। উনি আমাকে দিয়ে জীবনে অনেক কিছু লিখিয়েছেন, অনেক অড জিনিস লিখিয়েছেন। মানে অড বলতে যে আমার জন্য খুব কঠিন কাজটা প্রাথমিকভাবে মনে হয়েছিল। তামিল ভাই সবসময় একটা কথা বলেন যে ইনার জীবনে তো কত কিছু করো না, একটা চেষ্টা করো, হবে। এই বইটার ক্ষেত্রেও তাই হয়েছে, কারণ আমরা তো আসলে ইংরেজিটা মানে সরাসরি ইংরেজি লেখার অভিজ্ঞতা আমাদের অনেকের কম, বা অনেক লম্বা সময় ধরে আমরা এই চর্চা করি না। বাংলাটার চর্চা হয়, আমি ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেছি অনেক কিছু, সেটাও অবশ্য আমিরুল ভাইয়ের উৎসাহী করেছি। তো এই বইটা করতে কাজটা আমার কাছে একটু কঠিন মনে হলো। ঠিক আছে, গল্প পছন্দ করলাম। তো পড়তে গিয়ে আমার যেটা মনে হলো, প্রাথমিক পর্যায়ে যখন আমি পড়তে শুরু করলাম ওনার গল্পগুলা, তখন আমার মনে হলো যে খুব মুক্তিযুদ্ধের কিছু বিশদ কাজ আছে ওনার মধ্যে। শহর, গ্রাম, মানুষের জীবন, মনস্তাত্ত্বিক জায়গাগুলো খুব ইন্টারেস্টিং, আমার কাছে খুব আকর্ষণীয় মনে হয়েছিল। যে মানসিক যে জায়গাটা, ওই সময় একটা অবরুদ্ধ রুদ্ধশ্বাস সময়ের ভেতরে, চারটা দেয়ালের ভেতরে মানবীর মনের যে সংকট, এবং তারা যে একটা ভয়ঙ্কর পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে এবং কিভাবে মানুষ উঠে দাঁড়াচ্ছে, সেই পাকিস্তানি সৈন্যবাহিনীর নির্যাতন, সেই একটি ভিন্ন দেশীয় সরকারের যেই অত্যাচার নিপীড়ন চলেছিল আমাদের উপরে 1971 সালে, সেই গল্পটা, মানসিক বিপর্যয়ের গল্পটাও কিন্তু উনি এখানে তুলে ধরেছেন ওনার গল্পগুলোতে, যেটা আমার কাছে মনে হয়েছে যে খুব জরুরি। যেমন আমরা অনেক গল্পই পড়ি যেটা হয়তো দেখা যায় যুদ্ধক্ষেত্র, মুক্তিযুদ্ধের সংগঠন, মুক্তিযুদ্ধকে সংগঠিত করা, বা কয়েকটি চরিত্র নিয়ে গেরিলা যুদ্ধ, এটা সেটা। কিন্তু ওনার গল্প পড়তে গিয়ে আমার কাছে কোথাও ভিন্নতর মনে হয়েছে যে এটার ভেতরে মানসিক সংকটটা আছে। যুদ্ধ পরবর্তী যে সংকটগুলো তৈরি হয়, সেই কাহিনীটা উনি কিন্তু এখানে একটি গল্পে লিখেছেন, যেটা আমি ইংরেজি নাম দিয়েছি রোড ব্যাক। মানে আমার প্রাথমিকভাবে মনে পড়েছিল যে এরিক মারিয়া রেমার্কের
একটা বিখ্যাত উপন্যাস আছে রোড ব্যাক, মানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শেষ হওয়ার পরে যখন সৈন্যরা বাড়ি ফিরে আসে তখন তারা কি সংকটের মুখোমুখি হয়। ওনার গল্পের মধ্যেও কিন্তু এরকম একটি গল্প আছে যে মুক্তিযুদ্ধ শেষ হয়ে যাওয়ার বেশ কয়েক বছর পরে একজন ভদ্রলোক বিদেশ থেকে ফিরে এলেন, তার জীবনের তার যে ওই গ্রামটাতে উনি ফিরে গেলেন যেখানে যুদ্ধের সময় উনি আশ্রয় নিয়েছিলেন, তো ওইখানে যে মানসিক সংকট, বাংলাদেশের বদলে যাওয়া রাজনৈতিক প্রেক্ষাপট ওনাকে যে মানসিক পীড়ন দিচ্ছে সেই কাহিনীটাও উনি ওখানে তুলে এনেছেন। তো অনুবাদ করতে গিয়ে একটু জটিলতার মুখোমুখি হয়েছি, কারণ মানসিক জায়গাগুলো অনুবাদ করা কিন্তু খুব কঠিন। মানে ইংরেজি আমাদের মানে একটা কথাই আছে যে লস্ট ইন ট্রান্সলেশনে অনুবাদে অনেক কিছু হারিয়ে যায়। তো আমার কাছে মনে হয়েছে যে আমি কিছু কিছু জায়গা আমাকে আবার কোথাও কোথাও একটু গুছিয়ে আবার নিজের মতো করে লিখতে হয়েছে। মানে এই অর্থে নিজের মতো করে লিখতে হয়েছে যে এই শব্দটার তো ইংরেজি নাই, এই মানে গাছের বিবরণ আমি কি হিজল গাছ লিখব নাকি হিজল গাছের ইংরেজি লিখব, মানে এরকম কিছু কিছু বাধাবিঘ্ন অতিক্রম করতে হয়েছে। কিন্তু কাজটা করে আমি খুব আনন্দ পেয়েছি একটি কারণে, সে আনন্দটা হচ্ছে যে একটু আগে অনেকেই বললেন যে আমাদের এই সময়ে আমাদের মুক্তিযুদ্ধের যে কাহিনী, আমাদের যে ইতিহাস, সেটা এভাবে যারা ইংরেজি পড়তে অভ্যস্ত বা ইংরেজিতেই যারা পড়াশোনা করেন বা বাইরের পৃথিবীর মানুষ যারা বিদেশি আমরা বলি, তাদের কাছে আমাদের মুক্তিযুদ্ধের এই চমৎকার গল্পগুলো পৌঁছে যাবে, সেটা ভেবে আমি অন্য প্রকাশকে ধন্যবাদ জানাই যে তারা এরকম একটি উদ্যোগ নিয়েছেন। আমিরুল ভাইকে ধন্যবাদ জানাই, ওনার পরিবারের সদস্যরা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই, যে এরকম একটি চমৎকার আয়োজনকে ধন্যবাদ জানাই, চ্যানেল আইকেও ধন্যবাদ জানাই। যে অনুবাদ আসলে আমাদের এখানে গুছিয়ে হয়তো আমরা করতে পারি না অনেক সময়, বা অনেকে আছেন আমার অনেকে ভালো অনুবাদ করেন। আমি বলবো যে ভবিষ্যতে এদেরকে যদি এক জায়গায় এনে একটা প্ল্যাটফর্মের আন্ডারে যদি তাদেরকে দিয়ে কাজ করানো যায়, আমি মনে করি যে সেটা খুব ভালো একটা উদ্যোগ হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আন্তরিক ধন্যবাদ জনাব ইরাজ আহমেদ সুন্দর করে বলবার জন্য। এবারে আমরা কথা শুনবো জনাব মুজাফফর হোসেন, পরিচালক, অনুবাদ বিভাগ, বাংলা একাডেমি, তার কাছ থেকে। মঞ্চে এবং মঞ্চের সামনে অনেক গুণী ব্যক্তি আছেন, আপনারা সকলেই আমার শ্রদ্ধা জানবেন। এটা ছোট্ট একটু সংশোধনী দিয়ে শুরু করি যে আমি আসলে বাংলা একটি অনুবাদ যে উপবিভাগ সেটা পরিচালক নই, আমি ওখানে কর্মকর্তা, এবং আমি 2015 সাল থেকে বাংলা একটি অনুবাদ উপবিভাগে কাজ করছি। কিন্তু এর বাইরে অনুবাদ নিয়েই আমার আগ্রহের একটি বিষয় বলবো যে আমরা বাংলা ট্রান্সলেশন ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছি, আমি একজন প্রতিষ্ঠাতা ওটার। আমরা যে প্ল্যাটফর্মের কথা শেষে বললেন ইরাজ ভাই, তো আমরা সেটা নিয়ে, সেটা আজকের বিষয় না, তো সেটা নিয়ে আমরা চেষ্টা করছি যে এই ধরনের অনুবাদের কাজকে কী করে ইন্টারন্যাশনালি প্রমোট করা যায় এবং একসঙ্গে করা যায় সবাইকে। তো আজকে আমরা আসলে যে উপলক্ষে একত্রিত হয়েছি সকলে, দুটো উপলক্ষেই বলবো। আগামীকাল বা মাস জুড়েই আমাদের রাবে আপার জন্ম উৎসব যদি আমরা পালন করি, আমরা ধরি, আবার বিজয়ের দুটো উৎসব আমরা একসঙ্গে একটি বইয়ে হচ্ছে যে রাবে আপার জন্মদিন উদযাপন এবং একই সঙ্গে আমাদের বিজয় উদযাপন। কারণ আমরা জানি যে 4টি গল্প গ্রন্থিত হয়েছে ইংরেজি অনুবাদে, ফ্রিডমস ফ্লেমস, 4টি গল্প এখানে আছে এবং 4টি গল্প মুক্তিযুদ্ধের প্রসঙ্গে লেখা। আমরা জানি যে বাংলাদেশে যদি ধরি যে মুক্তিযুদ্ধের সাহিত্য নিয়ে সর্বাধিক সাহিত্য রচনার যদি দু একজনের কথা বলি, আমরা কিন্তু রাবেয়া খাতুনের কথা বলতে হয়, এবং সেটা বিভিন্ন রকম সাহিত্য ফর্মে। যদি ফিকশনের কথা বলি, ফিকশন ইন ধরুন বোথ নভেলস অ্যান্ড শর্ট স্টোরিজ, এবং আমরা যদি শিশু সাহিত্যের কথা বলি, শিশু সাহিত্যের আবার উনি সব জায়গাতেই মুক্তিযুদ্ধ তার সাহিত্যের একটি বিরাট প্রসঙ্গ। তারপর যদি ধরি স্মৃতিগদ্য, আমরা জানি যে স্বাধীনতার যে 9 মাস তার যে বইটি, যে প্রতিটা দিন লিপির মতো করে লেখা, সেটি একটি আমাদের জাতীয় ইতিহাসের একটি অংশই বলবো। তো এভাবে আপার তো সাহিত্যের যে সৃষ্টি বিপুল এবং ক্ষেত্রও বিপুল, প্রত্যেকটা জায়গায় তার অনুপ্রেরণা মনে হয়েছে যে তিনি মুক্তিযুদ্ধ, এবং সেটা ব্যক্তিগত অনুপ্রেরণার থেকেও আমি বলবো যে আরেকটি জায়গা সেটা দায় থেকে। দায় কেন যখন তিনি শিশু সাহিত্য শিশুদের জন্য লিখছেন, বড়দের জন্য লিখছেন, প্রত্যেককেই তার মনে হচ্ছে যে তিনি আমাদেরকে আমাদের জাতির এই ইতিহাসটাকেই শোনাতে চান। এই দায়টা কেন? যদি আমরা দেখি যে বাংলাদেশের লেখক, দুজন অগ্রগণ্য লেখক, আমরা বলি যে 1935 সালের
একেবারে স্পেসিফিক আগামীকালকের দিনে দুটো নক্ষত্র বাংলা সাহিত্যের আকাশে একসঙ্গে উদিত হয়েছিল। এই ঘটনা বিশ্বের সাহিত্যে খুব একটা পাওয়া যাবে না। একই দিনে আমরা জন্মদিন পাবো অনেক লেখকের, কিন্তু সালটা কিন্তু ভিন্ন ভিন্ন হয়। কিন্তু একই দিনে একই সালে, এবং একজন বিক্রমপুরে আর একজন হচ্ছে কুড়িগ্রাম স্পেসিফিক, হ্যাঁ, তো দুই জায়গা থেকে দুজন লেখক জন্ম দিলেন। এবং আমাদের সাহিত্যে যারা আমরা উত্তর প্রজন্ম, পরবর্তীতে আমরা যারা আসলাম, দেখা গেল যে আমাদের সাহিত্যে দুটো জায়গা ওনারা প্রায় বলা যায় যে অভিভাবকের মতো ঠিক করে দিলেন। কারণ আপনারা দেখবেন সময়টা কখন 50-এর দশক থেকে লিখছেন তারা, যদিও রাবেয়া আপার প্রথম বই 63 সালে বের হয় সম্ভবত। তো 50-এর দশক থেকে লিখলেও দেখা যাবে ওই সময় কিন্তু আমাদের সাহিত্যের একটা বিভাদ তৈরি হচ্ছিল যে বাংলাদেশের সাহিত্য 47 সালে দেশভাগ হলো, আমাদের ভাষা কেমন হবে, আমাদের সাহিত্যের কন্টেন্ট কী হবে। কারণ আমরা একটা যুক্ত বাংলার অংশ ছিলাম, এবং আমাদের ভাষা মোটামুটিভাবে তখন পর্যন্ত আমাদের ক্লাসিক লেখক যে ভাষাটা, সেটা যদি নাগরিক সাহিত্যের জায়গা বলি, কলকাতা আমাদেরকে নেতৃত্ব দিত। কিন্তু আমাদের যে নগর তৈরি হচ্ছে 50-এর দশক থেকে, আমাদের একটু একটু করে আমাদের নাগরিক যে চেতনা তৈরি হচ্ছে, এই চেতনার ভাষাটা কি হবে, কে তৈরি করে দেবে? তখন আমরা অগ্রগণ্য লেখক হিসেবে কিন্তু, আমি রাবেয়া খাতুনের কথা বলতে গেলে সৈয়দ হকের কথাও আসবেই, যে দুইজন লেখককে পেলাম যারা বিশেষ করে রাবেয়া আপার সাহিত্যের একটা বড় জায়গা, গ্রাম তো আছেই, সেই গ্রাম তো বৃহৎ বাংলা তো একটা গ্রামই, কিন্তু তার মধ্যে ছোট্ট একটি জায়গা নাগরিক চেতনা জন্ম নিচ্ছে, সেই জায়গাটা কিন্তু ধরলেন এই যে 60-এর দশক থেকে তার যে নিরন্তর সৃষ্টি, সেই সৃষ্টির মধ্য দিয়ে। এবং আমরা তারপরে দেখি যে বাংলাদেশের ইতিহাসের প্রত্যেকটা ক্ষণ তারা কিন্তু লিপিবদ্ধ করে গেলেন। আপাকে কাপা একটা কথা বলছিলেন যে দুটো জায়গা, একটি হলো আমরা এই গ্রন্থের বা অনুবাদের মধ্য দিয়ে রাবেয়া আপাকে নতুন প্রজন্ম জানা। তা আমি এটুকু এক্সটেন্ড করতে চাই, আপা যথার্থই বলেছেন যে আমরা আসলে নতুন প্রজন্ম শুধু রাবেয়া আপাকে জানা বলবো না, এটা একটা গণ্ডিবদ্ধ করা হয়। আসলে রাবেয়া আপাকে জানা তো পুরো বাংলাদেশের ইতিহাসকেই জানা, কারণ 60-এর দশক থেকে যে মানুষটা বাংলাদেশকে নিয়ে লিখে আসছেন। তো ইতিহাস কখনোই আমরা জানি যে সবসময় দেখা যায় যে ইতিহাস যারা ক্ষমতায় থাকেন তারা নানানভাবে নিয়ন্ত্রণ করেন, কিন্তু এই টেক্সটকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। ফলে বাংলাদেশের ইতিহাসের যথার্থ পাঠ যদি আমরা আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের সন্তানরা, আরও যারা প্রজন্মের পর প্রজন্ম আসবেন, তারা যদি প্রকৃত পাঠ নিতে চান, তাহলে কিন্তু রাবেয়া খাতুনদের কাছেই আমাদের যেতে হবে। তো সেই অর্থে এই ধরনের অনুবাদের কাজের মধ্য দিয়ে দেখা যাচ্ছে যে একই সঙ্গে রাবেয়া খাতুনকে জানা, এবং আমি বলবো আরও বৃহত্তর প্রেক্ষাপটে তার মধ্য দিয়ে রাবেয়া খাতুনের যে দেশ, যে ভাষা, যে জনগণকে তিনি ধারণ করেছেন বুকে, সেই সমষ্টিকে জানা। আরেকটি জায়গাকে আমি এক্সটেন্ড করতে চাই যে অনুবাদ নিয়ে প্রসঙ্গে অনেকের কথায় উঠে আসলো যে আমাদের পরবর্তী প্রজন্ম, রেজানুর ভাইও বললেন যে বটে আমাদের সন্তানরা তো আমরা জানি যে ঢাকাতেই আছে, ঢাকার বাইরেও আছে, যারা ইংরেজিতে পড়তে হয়তো কমফোর্ট ফিল করে। কিন্তু অনুবাদের আরেকটি যদি আমরা ভাবি যে শুধু সেখানেই সীমাবদ্ধ না, আমরা রাবেয়া খাতুনকে আমাদের ব্যর্থতা যে আজকে দেখবেন যে পৃথিবীর ছোট ছোট দেশ, ঘানা, তাদের একজন ইন্টারন্যাশনালি মেজর রাইটার আছে যারা তার মধ্যে দিয়ে ঘানাকে জানে, নাইজেরিয়া আছে, কেনিয়া আছে, সাংঘাতিক সব লেখক আছে, আমরা তো তাদেরকে জানি বা পড়ি এখানে বসেই। কিন্তু বাংলাদেশের 50 বছর উত্তীর্ণ হলো স্বাধীনতার, আর তার আগে আরও প্রায় 27-28 বছরের যে সংগ্রাম, সব মিলিয়েই বাংলাদেশ। তো এই সময়ের মধ্যে আমরা কিন্তু আমাদের ইন্টারন্যাশনালি আমাদের কোনো সিগনেচার যে তৈরি করবে তার ভাষার মধ্য দিয়ে আমাদের জাতির ইতিহাস বলবেন, আমরা কিন্তু তৈরি করতে পারিনি। এবং এই ব্যর্থতা কিন্তু রাবেয়া খাতুনদের না, এই ব্যর্থতা কিন্তু আমাদের সমষ্টিক ব্যর্থতা। কারণ একজন লেখক তিনি লিখবেন তার মাতৃভাষায়, তার জনগোষ্ঠীর সংকট নিয়ে, তাকে আন্তর্জাতিক করে তোলার দায়িত্ব কিন্তু সংগঠন হোক, নানান রকম ব্যক্তিগত প্রচেষ্টা, যেটা আমরা ইরাজ ভাই করলেন এই বইটির ক্ষেত্রে, বা মাঝার ভাই করলেন এই বইটির ক্ষেত্রে। তো আমরা যদি আমাদের সাহিত্যের একটা জিওগ্রাফিক্যাল এক্সিস্টেন্স আমি বলি, আমরা যদি ওয়ার্ল্ডে ম্যাপ তৈরি করি, ম্যাপ তো নানানভাবে হয়, নানান কিছু দিয়ে ম্যাপ বানানো হয়, নদীভিত্তিক ম্যাপ হতে পারে বা কোনো ফসলভিত্তিক ম্যাপ হতে পারে। নদীভিত্তিক ম্যাপে বাংলাদেশ আছে, বা ফসলভিত্তিক কোনো ম্যাপে বাংলাদেশ ধান চাষে পাবেন, পাট চাষে পাবেন। কিন্তু ভেরি স্যাড যে আমরা যখন কালচারাল ম্যাপিং করি, কালচারাল ম্যাপিং ইন আ সেন্স শুধু লিটারারি না, আমি বলছি যে কোনো পারফর্মিং আর্ট, মিমি আপা এখানে আছেন, যে আমরা যখন আমাদের কালচারাল আর্টের জায়গায় যাই, আমরা দেখি যে ম্যাপিংয়ে অস্তিত্ব শুধুমাত্র ইন্ডিয়ার অস্তিত্বের কারণে, ওরা তো একটা বড় রাষ্ট্র। আমরা যখন কাজ করি ফাউন্ডেশন নিয়ে, আমাদের অভিজ্ঞতা থেকে বলছি, যখন দেখা গেল হয়তো আমার কোনো গল্প আমেরিকান কোনো পত্রিকা ইংরেজিতে অনুবাদ হয়ে প্রকাশিত হলো, তারা যদি অনেক সময় তারা এই ভুলটা করে, তারা ইন্ডিয়ান অথর লিখে দেয়, মানে তারা বাংলাদেশকে আলাদা করে আইডেন্টিফাই করতে পারে না। একজন আমাদের দেশের খুব প্রমিনেন্ট নানানভাবে কাজ করেন, আনুষে বলে একজন আছেন,
উনি প্রযোজনা করেন হলিউডে, এবং তার ওখান থেকে বিখ্যাত সিনেমা যেমন শাহরুখ খানের আপনারা দেখেন যে মেহুনা বিদেশে যে শ্যুটটা করা সে দায়িত্ব নিয়ে করছে। তো তিনি ঢাকায় গুলশানেই থাকেন, তো থাকেন মানে মাঝে মাঝে আসেন আর কি। তো আমি একবার তার সঙ্গে কথা বলতে গিয়ে জিজ্ঞেস করছিলাম যে আপনার সমস্ত ইন্টারভিউ লেখা থাকে ইন্ডিয়ান আমেরিকান, ইন্ডিয়ান ব্রিটিশ, উনি ইন্ডিয়ান আমেরিকান, তো এটা কেন? আরেকজন লেখক ছিল সিডারা জ্যাক্স, উনি ইন্টারন্যাশনালি খুব ভালো সাইফাই লেখেন, বাংলাদেশি। তো ওনাকে জিজ্ঞেস করলাম আপনার হোয়াই সিডারা জ্যাক্স, আপনার নাম তো অন্য একটা নাম। তো এইগুলোর ভিতরে না আমাদের খুব বেদনা কাজ করে, কারণ ওই যে বললাম যে বাংলাদেশের এক্সিস্টেন্স না থাকার কারণে গ্লোবালি যখন তারা কাজ করতে চায় তখন অনেকটা জিআই পণ্যের মতো আর কি, তারা আইডেন্টিফাইড হন বাই ইন্ডিয়ান। সিডারা জ্যাক্স বাংলাদেশি হিসেবে সায়েন্স ফিকশন লিখছেন, ইন্টারন্যাশনাল রিডার তার নেবে না, পাবলিশার বলে আপনার নামটা চেঞ্জ করুন। একে তো মুসলিম, আবার একে বাংলাদেশি, আবার নারী, লিখছেন সায়েন্স ফিকশন। তো এটা তো আমাদের এখানকার ইউরোপিয়ান পাঠক বলবে যে তাহলে এটা মনে হয় ভালো হবে না। তো এই সব কারণে কিন্তু আমরা যদি কালচারাল এক্সিস্টেন্সটা তৈরি করতে পারতাম, আমাদের নিজস্ব থিয়েটার, আমাদের ফিল্ম, আমাদের সাহিত্য, তো এইগুলো তৈরি করতে পারলে কিন্তু আমাদের জেনারেশন কিন্তু এইগুলো এন্টারটেইন মানে তারা নিজেরা কিন্তু এই সুবিধাটা পেত। এবং যারা লন্ডনে থেকে আমাদের সন্তানরা যদি আমেরিকা থেকে লেখে তাদের জন্য ডোরও এটা আরও একটু ইজি হয়ে যেত, কারণ তারা জানতো যে তাদের কন্টেন্টটা কী। কারণ চিনিও আসিফের দেশের একজন পাঠক লেখক যখন তৈরি হয় তখন ওরা জানে যে আসিফের কন্টেন্ট কী, আসিফের জনগোষ্ঠী কীভাবে লেখে। তো রাবেয়া খাতুন সেই লেখক যাকে আমরা সেই রকম ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারতাম। বাট আমাদের সময় চলে যায়নি। আমি মনে করি সাহিত্য তো শুরু হয় সবসময় নতুন করে, যে পাঠক আজকে এই গল্পটা পড়বে তার জন্য আজকেই লেখা। তো আমরা যদি চিন্তা করি, যদি আমরা শুধুমাত্র ওই একটু গণ্ডিবদ্ধ চিন্তা না থেকে যে রাবেয়া খাতুনকে কিভাবে আমরা ইন্টারন্যাশনালি প্রমোট করতে পারি, এবং মাজার ভাই বিভিন্ন রকম ইন্টারন্যাশনাল বইমেলাগুলোতে যান, আমরা কপিরাইট সেল করতে পারি কিভাবে আমরা বিদেশি অনুবাদকদেরকে এঙ্গেজ করতে পারি। ইরাজ ভাইরা থাকবেন আরাকেন থেকে যদি থাকে, আমরা রিসেন্টলি হান ক্যাংয়ের ঘটনাটা দেখলাম যে একটা অভিভূত ঘটনা, যে মাত্র 16-17 সালে ওনার অনুবাদ হলো প্রথম বই, সেটা দিয়ে তো বুকার পেলেনি। তারপর 16 সাল থেকে দেখেন 16 থেকে 4 আর 4 8 বছরে 4টি গ্রন্থ অনুবাদ হলো, তারপর কিন্তু সাহিত্যে নোবেল পেয়ে গেলেন। হ্যাঁ, তো এটা খুবই কিন্তু আবার খুব পপুলার পাবলিকেশন হাউস না, আমরা ওটাকে বলি স্মল প্রেস। ওনার যে পাবলিশার সেটা কিন্তু পেঙ্গুইন, হার্পার কলিন্স না, স্মল প্রেস, খুব ছোট ছোট প্রকাশনা সংস্থা যেটা লন্ডন বা আমেরিকা ভিত্তিক আছে। আরেকটি জায়গা বলি, শেষে বললো, আমি একটু বেশি কথা বলে ফেললাম, সরি, যে অনুবাদের ট্রান্সলেশনের ট্রুথফুলনেস নিয়ে, যেটা আমাদের খুব সমস্যা হয় ঢাকাতে। অনুবাদ করলেই দেখি যে আরেকটা গ্রুপ ধরেন মূলের সঙ্গে মিলিয়ে পড়া শুরু করে দেন, এটা ঠিক হলো না, ওটা ঠিক হলো না। আমি সবসময় বলি যে ট্রান্সলেশন কিন্তু অলওয়েজ একটা ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ক, ইট ইজ স্ট্যান্ড অ্যালোন। এর সঙ্গে মিলিয়ে পড়া ওটা একাডেমিকদের কাজ, সাধারণ পাঠক কিন্তু এটাই তার কাছে টেক্সট। এটা যখন তৈরি হলো সোর্স ল্যাঙ্গুয়েজ যেটা আর কি, আমরা তো টার্গেট ল্যাঙ্গুয়েজ বাংলা, এই সোর্স ল্যাঙ্গুয়েজে এটা কিন্তু একটা ক্রিয়েটিভ ওয়ার্ক, কারণ এই কাজটা কিন্তু সোর্স ল্যাঙ্গুয়েজে ছিল না, ফর দ্য ফার্স্ট টাইম এটা তৈরি হলো। তো এই ক্ষেত্রে আমরা শুধু যদি দেখি যে ইন্টারন্যাশনালিও অনুবাদে অনেক ক্ষেত্রে অনেক রকম সংকট আছে, অনেক ক্ষেত্রে হয়তো কোনো কোনো জায়গায় রাবেয়া খাতুনের পরিবার বা আমি যদি খুব ভক্ত পাঠক হই, হয়তো আমি রাজ ভাইকে আক্রমণ করি, রাজ ভাই এটা কেন চেঞ্জ করলেন, এটা কেন এটা করলেন। এটা করা হয়েছিল এই হান ক্যাংয়ের ক্ষেত্রে। উনি যখন নোবেল পেয়ে গেলেন বা বুকার পেলেন, ওদের ওখানে রিডার যারা, তারা ধরলো যে কোরিয়ান কালচার এখানে একটু মিসইন্টারপ্রিট হলো, এখানে একটু বিকৃতি হলো, এই কথাগুলো বললো। বাট হ্যাভিং সেড দ্যাট, তারাই কিন্তু সেলিব্রেট করছে হান ক্যাংকে, যে ইন্টারন্যাশনালি তার মধ্যে দিয়ে বড় পুরস্কারটা আসলো। তো আমরা একটু লিবারাল হই অনুবাদের ক্ষেত্রেও, এবং আমরা চেষ্টা করি যে একটা চ্যানেলের মতো বড় প্ল্যাটফর্ম কী করে ট্রান্সলেশনের ক্ষেত্রেও আমরা যারা কাজ করি তাদেরকে কীভাবে পৃষ্ঠপোষণ করতে পারে, অ্যাটলিস্ট ব্যাক হোম, তারপর আমরা ইন্টারন্যাশনালি হয়তো আরেকটা জায়গায় তৈরি হবে। অনেক কথা বলে ফেললাম, সরি। আমার মনে হয় যে আমরা উদযাপন করি রাবেয়া খাতুনকে তার লেখার মধ্য দিয়ে, তার যে অনিঃশেষ সৃষ্টি বলবো, যে অনিঃশেষ অনুপ্রেরণা আমাদের জন্যে, সেটি যদি আমরা বিভিন্ন ভাষায় ছড়িয়ে দিই তাহলে তিনি পুনর্ জন্ম লাভ করবেন নতুন নতুন ভাষায়। আপনাদের সকলকে ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ। এবারে কিছু বলবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাবো রাবেয়া খাতুনের জ্যেষ্ঠ জামাতা এবং প্রকৃত জীবন ফাউন্ডেশনের মাননীয় চেয়ারম্যান জনাব মুকিত মজুমদার বাবুকে। সবাইকে শীতের এই দুপুরে শুভেচ্ছা। আসলে অনেক কথাই আমরা শুনলাম এতক্ষণ, এবং নানা বিষয় উঠে এসছে এই কথার মধ্যে দিয়ে, এবং যেটা মূল কথা হচ্ছে যে এই ট্রান্সলেশনের ব্যাপারটা, ফ্রিডমস ফ্লেমস, যেটা বইটি ট্রান্সলেট করা হয়েছে, বাংলার 4টি গল্প রাবেয়া খাতুনের। এবং এটা আমি বলবো যে এই যে প্রচেষ্টাটা, এটা কিন্তু একটা খুব ভালো উদ্যোগ, এই কারণেই যে
একটা কথা কিন্তু সবসময় আমি বলি যেটা সেটা হলো একেবারে হুবহু ট্রান্সলেট কিন্তু করা যায় না এবং সম্ভবও না। সুতরাং এখানে কিছু চেঞ্জ হবেই এবং সেখানে কিন্তু বাংলার থেকে একেবারে সরাসরি ইংরেজি কিন্তু হয় না, তাহলে কিন্তু ওটা মানে পড়তেও ভালো লাগবে না কিন্তু। এবং সেখানে কিছু কিছু চেঞ্জ হবেই এবং এইটা মেনে নিতে হবে। তো যে কথাটা একটু আগে আমার আগের বক্তব্য বলে গেলেন যে কথাটা কিন্তু এই জায়গাটায় যে ট্রান্সলেশন হুবহু হতে পারবে না, পারেও না, সম্ভবও না, কারণ বাংলার ইংরেজিতে এক না, সেম ওয়ার্ড তো ট্রান্সলেট করলে ওটা ভাবার তো কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে কিন্তু। তো যাই হোক, তো আজকে যে 4টি গল্প এখানে ট্রান্সলেট করা হয়েছে, একটি হচ্ছে দ্য ওয়াইফ, আরেকটি লেটস দেয়ার বি লাইট, ব্লাড স্টেইনড টেইল, টু ওরিয়র্স। এই 4টি গল্প 10টি বাংলা গল্পের থেকে একটি বই থেকে রাবেয়া খাতুনের নেওয়া। এবং এই যে ট্রান্সলেট করা হলো এটা কিন্তু এটা শুরু, আমি বলবো যে শুরু এই কারণে ইরাজ আহমেদ কিন্তু এটা প্রথম তার ট্রান্সলেট করে একটি বই। তো সুতরাং আগে সামনে আরও হয়তো ইজাজ আহমেদ আরও এই ধরনের ট্রান্সলেশন করবে এবং অন্য বইও করবে। রাবেয়া খাতুনেরটাই যে করবে শুধু তাই নয়, তবে আশা করব যে রাবেয়া খাতুনের বই সামনে আরও উনি ট্রান্সলেট করবেন। আমরা যারা পরিবারের সদস্য, রাবেয়া খাতুনকে আমি দেখেছি একদম আমার স্কুল লাইফ থেকে এবং খুবই স্বল্পভাষী ছিলেন, কথা কম বলতেন, কিন্তু অবজারভেশন যেটা পর্যবেক্ষণ একেবারেই কিন্তু গভীরে ছিল ওনার সবসময়। এবং এই যে একজন মহিলার কিন্তু অনেক লিমিটেশন আছে, কিন্তু উনি কিন্তু আমাদের মতন ছেলেদের মতন কিন্তু ঘুরে বেড়াতে পারে না সব জায়গায়, কিন্তু এই যে সব কিছুর ভেতরে উনি ঢুকে যেতে পারতেন, এটা কিন্তু একটা বিশাল ক্ষমতা এবং যেটা রাবেয়া খাতুন তার লেখনের মাধ্যমে প্রকাশ করে গেছেন। এবং আজকে যখন আমি বড় হয়েছি, আমি যখন তাকে সেইভাবে বুঝতে পারি, তখন কিন্তু এইভাবে বুঝতে পারতাম না যখন আমি ছোট ছিলাম। তো সুতরাং আজকে কিন্তু বুঝি যে উনি কত গভীরে যেতে পারতেন। এবং এই যে একটা ছোট্ট নোটবুক নিয়ে উনি কোথাও গেলে টুকটুক করে লিখে রাখতেন পয়েন্টগুলো, সেগুলো নিয়ে আবার যে একটা বড় গল্প হতে পারে, উপন্যাস হতে পারে, সেটা কিন্তু আমার কাছে একটা বিশাল আশ্চর্যের ব্যাপার ছিল। যাই হোক, সবচেয়ে বড় কথা হচ্ছে যে একজন লেখক যখন একটা জিনিস তুলে ধরেন এবং সেখানে যদি গভীরতা থাকে, সেটা কিন্তু আমাদের কিন্তু অনেক বেশি আমাদের আগ্রহ জন্মায় ওই গল্পটির প্রতি, উপন্যাসটির প্রতি, এবং আমরা কিন্তু তার কাছাকাছি যেতে পারি। কারণ যখনই একটা লেখায় সেভাবে ওটা ফুটে ওঠে, তখন কিন্তু আমিও মনে করি যে আমি ওটার ভেতরেই আছি। মুক্তিযুদ্ধ, আমি নিজে একজন মুক্তিযোদ্ধা, আমি ক্লাস 9-এর পড়তাম তখন, যখন আমি মুক্তিযুদ্ধে যাই। সুতরাং মুক্তিযুদ্ধটা একেবারে খুব কাছের থেকে দেখা আমার। রাবেয়া খাতুন কিন্তু ওইভাবে কাছের থেকে দেখতে পারেননি, কিন্তু উনি কিন্তু সেইভাবে উপলব্ধি করতে পেরেছিলেন এবং সেইভাবে উনি কিন্তু এটার ভেতরে ঢুকতে পেরেছিলেন, যেটা আমাকে খুব অবাক করে যে আমি নিজে গেছি মুক্তিযুদ্ধ, আমি তো লিখতে পারি না ওনার মতন, কিন্তু উনি কিন্তু ঠিকই লিখেছেন মুক্তিযুদ্ধ নিয়ে এবং এত গভীরে তুলে ধরেছেন এক একটা জিনিস, যেটা সত্যি আমার কাছে খুব আশ্চর্য লাগে। তো যাই হোক, রাবেয়া খাতুনের জন্মদিন কালকে এবং সেখানে নিশ্চয়ই আমরা আরও আলোচনা করব। আজকে অনেক কথাই হলো এই বইটি নিয়ে এবং আমরা তার এই ধরনের কর্মকাণ্ডকে আরও বেশি এগিয়ে নিয়ে যাব এবং তাকে কিন্তু তার লেখনী যেই লিখে গেছেন যেগুলো, সেগুলোকে যত বেশি নিয়ে এটা নিয়ে চর্চা করব এবং যত বেশি এটা নিয়ে আলোচনা করব, ততই কিন্তু রাবেয়া খাতুন সম্বন্ধে আমরা জানব। এবং আমাদের ইতিহাস, যে ইতিহাস আজকে কিন্তু অনেক ব্যাপারেই কিন্তু বিতর্ক সৃষ্টি হচ্ছে, সেই বিতর্ক থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবো যখনই আমরা এই ধরনের বইগুলো নিয়ে আলোচনা করব, ওনার লেখা নিয়ে আলোচনা করব, এবং তখনই কিন্তু ইতিহাসটাও কিন্তু বেরিয়ে আসবে। এবং আমাদের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস আমাদের রক্ষা করতে হবে এবং এই ইতিহাস যেন বিতর্কিত না হয় সে চেষ্টা আমাদের সবার থাকতে হবে। আমি আর
কথা বাড়াবো না, আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আন্তরিক ধন্যবাদ জনাব মুকিত মজুমদার বাবু। এবারে আমরা বিনীতভাবে অনুরোধ জানাবো বিশিষ্ট অভিনেত্রী ও পরিচালক আফসানা মিমি আমাদের সঙ্গে আছেন কিছু বলবার জন্য আজকের বইটি সম্পর্কে, প্রকাশনা উৎসব সম্পর্কে, রাবেয়া খাতুন সম্পর্কে। সমাগত সুধীজন সবাইকে শুভেচ্ছা। রাবেয়া খালাম্মার কাজের সাথে আমার পরিচয় তো সাহিত্যের পাঠক হিসেবে, তো সেখানে দাঁড়িয়ে আজকে এই বইটার এই প্রকাশনার সময় ভালো লাগছে এই ভেবে যে আরও অনেক পাঠকের সাথে রাবেয়া খাতুনের পরিচয় ঘটবে, যেখানে ভাষা বাধা হিসেবে থাকবে না। কারণ বাংলার চর্চাটা এখানেও অনেক কমে গেছে, আর বিদেশি ভাষাভাষী পাঠকের জন্য তো এটা ভীষণই রকম একটা দারুণ ব্যাপার। আমি খুব মন দিয়ে মোজাফফর ভাইয়ের কথা শুনছিলাম, আমি খুবই আসলে ভালো লাগছিল যে কিভাবে সত্যি সত্যি আসলে কোনো একদিন ওই কালচারাল ম্যাপিংয়ের কোথাও আমরা দেখতে পাবো। কারণ কালচারাল ডিপ্লোমেসির ক্ষেত্রেও আমরা আসলে এই অভাবটাই সবসময় অনুভব করি। যাই হোক, রাবেয়া খালাম্মার একটা গল্প যেটা ওই বাংলা বইটাতে ছিল, মানে ছোট গল্পের যে 10টি গল্পের যে সংকলনটা ছিল, ওখানে ছিল মধ্যরাতে 7 মাইল, যেখানে আমি অভিনয় করেছিলাম একজন সন্তান সম্ভবা নারী, যার সন্তান জন্মের ক্ষণ একেবারেই আসন্ন, সন্নিকটে, সেরকম একটা সময়, মুক্তিযুদ্ধের সময় মধ্যরাতে তিনি তার স্বামীর সাথে যে নিরাপদ কোনো জায়গায় যাবার চেষ্টা করছিলেন, এই মধ্যরাতে 7 মাইল, এই পুরো জার্নিটার উপরে। তো আজকে কেন যেন এই কথাটা খুব মনে পড়ছিল। আর আমি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই খালাম্মাকে। নিশ্চয়ই এই শ্রদ্ধা ভালোবাসা সবসময় পৌঁছে যায় কোথাও না কোথাও। আর আগামীকাল তার জন্মদিন, সৈয়দ হক ওনারও জন্মদিন। আমি সেই সময়ের মানুষ, যেই সময় আমি অত্যন্ত সৌভাগ্যবান মনে করি যে আমরা এই মানুষদের সান্নিধ্যে আসার সুযোগ পেয়েছি, পাঠ করার সুযোগ পেয়েছি, তাদের কাছ থেকে, সৈয়দ হকের কাছ থেকে মঞ্চে অভিনয় করেছি, রাবেয়া খালাম্মার কাছ থেকে টেলিভিশনের জন্য কাজ করেছি। তো সেই জায়গাটা থেকে আসলে নিজেকে অনেক ভাগ্যবানও মনে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা। আর এরকম আরও অনেক অনুবাদের অপেক্ষায় তো আমরা থাকবই। আন্তরিক ধন্যবাদ আফসানা মিমি। এবারে আমি হেড টেবিলে উপস্থিত ব্যক্তিবর্গকে আমরা অনুরোধ করব বইটি সামনে তুলে ধরবার জন্য। আমাদের প্রকাশনা উৎসব তাহলে পূর্ণতা পাবে। ফ্রিডমস ফ্লেমস, সিলেক্টেড স্টোরিজ অফ রাবেয়া খাতুন, ট্রান্সলেটেড বাই ইরাজ আহমেদ। আমরা সম্মান জানাবো প্রখ্যাত কথা সাহিত্যিক রাবেয়া খাতুনকে। এরই মধ্য দিয়ে সবাই একটি উষ্ণ করতালি দিয়ে নিশ্চয়ই আজকের আয়োজনকে সার্থকতা দান করব। এবং শেষটায় আমরা বিনীতভাবে অনুরোধ জানাবো অন্য প্রকাশের প্রধান নির্বাহী জনাব মাজারুল ইসলামকে কিছু বলবার জন্য। তার কাছ থেকে আমরা কিছু শুনব। পঞ্চাশের দশকে মুসলিম নারীদের জীবন যখন নানা বিধিনিষেধের বেড়াজালে বন্দী, ঠিক সে সময়ে রাবেয়া খাতুন লেখক হিসাবে আবির্ভূত হন। এবং সময়টা ছিল একজন নারী লেখক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করা, ইভেন পাঠকদের কাছে তার লেখা পৌঁছানো, এটাও কিন্তু একটি খুব কণ্টকাকীর্ণ পথ ছিল, খুব সহজ ছিল না সেই সময়ে লেখালেখি করা।
ঠিক কিছুদিন পরেই তিনি আবার একই সঙ্গে যুক্ত হন দুটি পত্রিকার সঙ্গে, ইত্তেফাক এবং সিনেমা পত্রিকার সঙ্গে। পরবর্তীতে নারীদের একটি পত্রিকা অঙ্গনা প্রকাশ করেন, তার সম্পাদনায় প্রকাশিত হতে থাকে। এরপরে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সাহিত্যের যে উর্বর মরুভূমিতে তিনি হাঁটতে থাকেন, একের পর এক তার সাহিত্যকর্ম সৃষ্টি হতে থাকেন। এই মানুষটি তার জীবনে এমন কোনো বিষয় নেই সাহিত্যের যে বিষয় নিয়ে তিনি কাজ করেননি। শিশু সাহিত্য থেকে শুরু করে ভ্রমণ, এগুলো নিয়ে এখানে অনেক আলোচনা হয়েছে, অনেকেই বলেছেন তার সাহিত্যকর্ম নিয়ে। রাবেয়া খাতুন কত বড় মাপের লেখক ছিলেন সে বিষয় নিয়ে আমি এখানে আর পুনরুল্লেখ করতে চাই না। আজকে সবচেয়ে আনন্দের বিষয় যে এই বিজয়ের মাসে আমরা তার 4টি মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ গল্পের যে অনুবাদ গ্রন্থটি এখানে প্রকাশ করতে পেরে আমরা আনন্দ বোধ করছি, এবং এই প্রকাশ করার সুযোগ করে দেওয়ার জন্য রাবেয়া খাতুনের পরিবারের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জানাই, এবং একই সঙ্গে ধন্যবাদ জানাই এই বইটি সুন্দরভাবে অনুবাদ করার জন্য ইরাজ আহমেদকে। আমি যে জিনিসটি বলতে চাই যে মোজাফফর যে কথাটি বলে গেলেন যে কালচারাল ম্যাপিংয়ে যে আমাদের যেই শূন্যতাটা আছে সেটার প্রধান সমস্যাই হচ্ছে আসলে অনুবাদ। আমাদের এই স্বাধীনতার এত বছর পরে এসেও আমাদের যেই বাংলা সমৃদ্ধ যে বাংলা সাহিত্য ভাষা, সেটি আমরা এটার গ্লোবালাইজেশনটা হয় নাই, আমরা বিশ্বায়ন ঘটাতে পারিনি। এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। আমাদের বাংলা একাডেমিতে একটি অনুবাদ বিভাগ আছে, আমাদের মাতৃভাষার ইনস্টিটিউট তৈরি করা হয়েছিল এই সমস্ত কাজের জন্যই, কিন্তু কতটুকু কাজ সেখান থেকে হয়েছে সেই প্রশ্নটি আজকে দাবি রাখে। বেসরকারিভাবে এখন অনেক প্রতিষ্ঠান তৈরি হচ্ছে, অনেকে এগিয়ে আসছেন, ইরাজ আহমেদের মতো আরও অনেকে অনুবাদ করছেন। আমরা আশা করছি যে রাবেয়া খাতুনের মতো যারা বাংলা সাহিত্যকে যারা অলঙ্কৃত করেছেন, বাংলা সাহিত্যকে যারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন বা বাংলা সাহিত্যকে যারা মহিমান্বিত করেছেন, তাদের লেখাগুলোর বিশ্বায়ন ঘটবে এইসব অনুবাদের মাধ্যমে। আপনারা নিশ্চয়ই জানেন যে রাবেয়া খাতুনের সাহিত্যকর্ম নিয়ে ইতিমধ্যে নানান গবেষণা কর্ম চলছে, বেশ কয়েকজন এটার উপরে পিএইচডি করেছেন এবং এখনও কাজ করছেন। রাবেয়া খাতুনের যে সাহিত্যকর্ম আছে সেগুলোকে নানা ভাষায় অনুবাদের জন্য আমরা আমাদের দিক থেকে আমরা কাজ করব। ইতিমধ্যে একটি আনন্দের সংবাদ এই যে আমরা চীনের এক খুব প্রখ্যাত এক প্রকাশকের সঙ্গে আমরা খুব শীঘ্রই চুক্তিবদ্ধ হতে যাচ্ছি, যে যেখানে অন্য প্রকাশের গুরুত্বপূর্ণ লেখকদের বইগুলো চীনা ভাষায় অনুবাদ হয়ে প্রকাশিত হবে। সেখানে নিশ্চয়ই রাবেয়া খাতুনের বইও থাকবে। আগামীকাল রাবেয়া খাতুনের এই কিংবদন্তির জন্মদিন, এবং একই দিন আমাদের আর এক কিংবদন্তি যার কথা এখানে এসছে সৈয়দ শামসুল হকেরও জন্মদিন। অন্যদিন পত্রিকার মাধ্যমে এখানে নিশ্চয়ই আমিরুল ভাইয়ের মনে থাকার কথা যে 1996 সালে প্রথম আমরা আনুষ্ঠানিকভাবে এই দুই লেখককে, দুই কিংবদন্তিকে বনানীর একটি রেস্তোরাঁয় একসঙ্গে আমরা করে জন্মদিন উৎসব পালন করেছিলাম, এবং তখন থেকেই ওইটি ছিল আসলে আনুষ্ঠানিকভাবে কোনো জন্মদিন উদযাপন, এবং তারপর থেকেই পরবর্তীতে এটি নানাভাবে এটি হয়ে উদযাপন হয়ে এসছে। তো আমি এই গভীর শ্রদ্ধার সঙ্গে এই দুই কিংবদন্তিকে আমি স্মরণ করছি। আমি এবং রাবেয়া আপার সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্কটা ছিল অত্যন্ত ঘনিষ্ঠ নিবিড়, এবং আমরা মনে করতাম যে আমরা একই পরিবারের সদস্য। উনি ওনার সেই স্নেহ ভালোবাসার কথা আজ বারবার এখানে বসে মনে পড়ছিল। এক অদৃশ্য স্কাইপের মাধ্যমে আপাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি, সৈয়দ শামসুল হককে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। শুভ জন্মদিন। আন্তরিক ধন্যবাদ জনাব মাজহারুল ইসলাম। সুপ্রিয় দর্শক, আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই আগামীকাল রাবেয়া খাতুনের জন্মোৎসব উপলক্ষে চ্যানেলের ছাদ বারান্দায় বিকাল 5টায় একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এবং সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, এবং উপস্থিত সকল অতিথিবৃন্দকে ধন্যবাদ, এবং সকল দর্শককে ধন্যবাদ জানিয়ে আজকের আয়োজন শেষ করছি। শুভেচ্ছা রইল সবার প্রতি। আপনারা দেখছেন চ্যানেল আই।